হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় সুদীপ স্যার। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের ভূগোল বিষয়ের পাঠ্য বই থেকে দ্বিতীয় চ্যাপ্টারের অস্থির পৃথিবী থেকে আমি লাইন ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা যদি এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে যাও, তাহলে পরীক্ষায় 100% সফলতা পাবে। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এই প্রশ্নগুলো রেডি করে যাও। মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? আলফ্রেড ওয়েগনার। প্যানজিয়া কি? আলফ্রেড ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব থেকে জানা যায়, প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ডরূপে অবস্থান করত। তাকে প্যানজিয়া বলে। প্যানথালাসা কি? প্যানজিয়ার চারিদিকে যে বিরাট মহাসাগর ছিল, তার নাম প্যানথালাসা। কবে পাত সংস্থান তত্ত্ব এর মাধ্যমে ভূবিদ্যায় যুগান্তকারী আবিষ্কার ঘটে? 1960-এর দশকে। পাত সংস্থান সম্পর্কে কোন কোন ভূবিজ্ঞানী গবেষণা করেন? পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রভৃতি ভূবিজ্ঞানীরা। পাত কি? ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীর ভূত্বক কতগুলো শক্ত ও কঠিন খণ্ডে বিভক্ত। এগুলিকে ভূবিজ্ঞানীরা এক একটা পাত বলেছেন। পাতগুলো গড়ে কত কিমি পুরু? 70 থেকে 150 কিমি। পৃথিবীতে মোট কতগুলি পাত আছে? পৃথিবীতে মোট 7টি বড় পাত এবং 8টি মাঝারি ও 20টি ছোট পাত রয়েছে। 7টি বড় পাত কি কি? 7টি বড় পাত হল ইউরেশিয়া পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। কত প্রকার পাত সঞ্চালন আছে ও কি কি? 3 প্রকার পাত সঞ্চালন আছে। এগুলি হলো অপসারী পাত সঞ্চালন, অভিসারী পাত সঞ্চালন এবং নিরপেক্ষ পাত সঞ্চালন। নিরপেক্ষ সীমানা কি? উদাহরণ দাও। দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না, একে নিরপেক্ষ সীমানা বলে। উদাহরণ হিসেবে ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রিস চ্যুতি নিরপেক্ষ পাত সীমানা একটি উদাহরণ। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেন্টিমিটার পশ্চিমে সরে যাচ্ছে? 10 সেন্টিমিটার। আমেরিকান পাত বছরে কত সেন্টিমিটার পশ্চিমে সরছে? 2 থেকে 3 সেন্টিমিটার। নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে তাকে নবীন ভঙ্গিল পর্বত বলে, যেমন রকি, আন্দিস, আল্পস, হিমালয় ইত্যাদি। প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলো হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, যেমন উরাল, আরাবল্লী ইত্যাদি। অগ্ন্যুৎগম কাকে বলে? ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীরে শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াকে অগ্ন্যুৎগম বলে। সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলে? উদাহরণ দাও। অগ্ন্যুৎগমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে বারবার অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারিদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে একে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত বলে, যেমন জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন ইত্যাদি রয়েছে এই পর্বতের অন্তর্গত। বিদার অগ্ন্যুৎগম কাকে বলে? অপসারী ও নিরপেক্ষ পাত সীমানায় বিস্ফোরণ ছাড়া শান্তভাবে যে অগ্ন্যুৎগম ঘটে তাকে দিদার অগ্ন্যুৎগম বলে। অগ্ন্যুৎগমকে এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া বলা হয় কেন? অগ্ন্যুৎগমের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয় বলে অগ্ন্যুৎগমকে এক প্রকার ভূগাঠনিক প্রক্রিয়া বলে। ম্যাগমা কি? ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। লাভা কি? ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলে। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ সহ প্রত্যেক শ্রেণীর উদাহরণ দাও। সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা হয়, যথা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরিগুলো সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে, যেমন ইটালির ভিসুভিয়াস, স্ট্রম্বোলি ইত্যাদি।
সুপ্ত আগ্নেয়গিরি কি? যে সমস্ত আগ্নেয়গিরি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া ইত্যাদি। মৃত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরিগুলো অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা প্রায় নেই, তাদের মৃত আগ্নেয়গিরি বলে, যেমন মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো ইত্যাদি। কি? ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র এক প্রকার লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম আ। এই লাভা খুব দ্রুত বেশি দূর প্রবাহিত হয় না। হো কি? হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম হো। কত সালের শক্তিশালী ভূমিকম্পে সান ফ্রান্সিসকো শহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল? 1906 সালের ভূমিকম্পে। ভূমিকম্প কাকে বলে? পৃথিবীর স্থিতিস্থাপক অভ্যন্তরে কোনো সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হয়ে ভূত্বক কেঁপে ওঠে, একে ভূমিকম্প বলে। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। ভূমিকম্পের তরঙ্গ কাকে বলে? ভূমিকম্পের ফলে উদ্ভূত শক্তি কেন্দ্র উপকেন্দ্র থেকে পৃথিবীর অন্যান্য স্থানে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে, এই তরঙ্গগুলোকে ভূমিকম্পের তরঙ্গ বা ভূকম্পন তরঙ্গ বলে। ভূকম্পন তরঙ্গ কয় প্রকার ও কি কি? ভূকম্পন তরঙ্গ ৩ প্রকার, যথা প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ এবং পৃষ্ঠ তরঙ্গ বা লেভেল ওয়েভ। প্রসঙ্গত উল্লেখ্য, পৃষ্ঠ তরঙ্গ আবার ২ ভাগে বিভক্ত, যথাক্রমে লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ। ভূমিকম্প মাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ বা ভূকম্প লিখো। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতা পরিমাপ করা হয় কিসের সাহায্যে? রিক্টার স্কেলে। রিক্টার স্কেলের উদ্ভাবক কে? এই স্কেলের সূচক সংখ্যা কত? চার্লস রিক্টার এই স্কেলের উদ্ভাবন করেছেন। এই স্কেলের সূচক মাত্রা 0 থেকে 10। সুনামি কি? সমুদ্র তলদেশে বা উপকূল অঞ্চলে ভূমিকম্পের ফলে ঢেউয়ের উচ্চতা বেড়ে প্রবল শক্তিতে উপকূল অঞ্চলে জল যখন আছড়ে পড়ে তখন তাকে সুনামি বলে। ২৬ ডিসেম্বর ২০০৪ সালের সুনামির ক্ষয়ক্ষতি আলোচনা করো। ২৬ ডিসেম্বর ২০০৪ সালে সংঘটিত সুনামির তীব্রতা ছিল রিক্টার স্কেলে ৮.৯ মাত্রার ভূমিকম্প এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাস। এর ফলে ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশে বহু ক্ষয়ক্ষতি ও প্রায় ৩ লক্ষ মানুষের প্রাণহানি হয়। ভূমিকম্পের পূর্বাভাস সম্পর্কে যা জানো লেখো। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না। অনেক সময় আমাদের নিজস্ব পর্যবেক্ষণ, পরিবেশের আকস্মিক পরিবর্তন, জীবজন্তুদের অস্বাভাবিক আচরণ ভূমিকম্প সম্পর্কে আগাম বার্তা দিতে পারে। ভূমিকম্পের বিপর্যয় ব্যবস্থাপনা কি কি? দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা করা, জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা, ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া ইত্যাদি। এই চ্যাপ্টারের একদম শেষ যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, ভূমিকম্পের সময় ছাত্রছাত্রীদের কি করণীয় তা আলোচনা করো। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে কোনো খোলা জায়গায় যেতে হবে। যদি খোলা জায়গায় বেরিয়ে যাওয়া সম্ভব না হয় তবে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সিঁড়ি, লিফট ব্যবহার করা যাবে না। সর্বোপরি বাড়ি থেকে বেরোবার আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। এই ছিল পুরো চ্যাপ্টারের খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত প্রশ্নোত্তর। তোমরা যদি এই প্রশ্নগুলো রেডি করে যাও তাহলে তোমরা পরীক্ষায় ১০০% সফল হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। দেখা হবে আবার নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।